বলে দিই যে 14 ডিসেম্বর 2024 14 ডিসেম্বর 2024 ইংরেজি লাস্ট যে আমাদের সিটেট পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় আমাদের বাংলা কী প্রশ্নপত্র এসেছিল, এই বাংলা প্রশ্নগুলো আমরা এবার দেখে নেব এবং অফিসিয়াল আনসার কি, তার কোন কোন প্রশ্ন সঠিক মেনেছে এবং এই প্রশ্নের সঠিক আনসার কি, সবগুলো ডিটেলস আমরা আলোচনা করব। টোটাল 30টি প্রশ্ন আলোচনা করব সম্পূর্ণ ক্লাসে আজকে আমরা, ঠিক আছে। একদম প্যাসেজ, কবিতা, তারপর প্যাডাগজি, সবগুলো একদম টোটাল কমপ্লিট প্রশ্ন আমরা এবারে দেখতে চলেছি অফিসিয়াল আনসার কির সাথে নিয়ে। আমার কাছে অফিসিয়াল আনসার কি রয়েছে, আমি অফিসিয়াল আনসার কির সঙ্গে মিলিয়ে আপনাদের আনসারগুলো বের করে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা দেখুন একটা প্যাসেজ রয়েছে আমাদের সম্মুখে, তো প্যাসেজ থেকে আমরা এবার এই প্রশ্নগুলো দেখব। এবার দেখুন 1 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কি কাজে লাগে? প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কোন কাজে লাগে? শত্রুর হাত থেকে রক্ষা পেতে, রেশম তৈরি করতে, নাকি খাবার সংগ্রহ করতে, নাকি ফুলে ফুলে উড়ে বেড়াতে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার দেখতে গেলে আমাদেরকে যেতে হবে প্যাসেজে। তো প্যাসেজে গিয়ে আমরা একটু দেখে নিই। এবার দেখুন, প্রজাপতির মুড়ে রাখা ডানা নকশা এবং রং প্রায় এমন হয় যে সে অনায়াসে তার গাছের পাতা ও ফুলের সঙ্গে একেবারে মিশে থাকতে পারে, ঠিক আছে। এর জন্য উড়তে উড়তে হঠাৎ কোথাও বসে পড়লে তার শত্রু পাখিরা আর তাকে দেখতে পায় না। অর্থাৎ এই যে প্রজাপতির পাখির যেটা রংটা এই ধরনের রঙিন হওয়ার জন্য সে তার যে কোনো গাছের পাতায় সে বসে যেতে পারে এবং তার শত্রু পাখিরা তাকে আর দেখতে পায় না। সুতরাং এই প্রজাপতির যে রঙিন বাহারি পাখনার রং তার কোন কাজে লাগে? শত্রুর হাত থেকে রক্ষা পেতে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এখানে তারপর দেখুন আমরা পরবর্তী প্রশ্ন আমরা দেখি, প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে? পরাগ সংযোগকারী, রঙিন ডানার রকমারি নকশা, মধু শোষণকারী, নাকি ফসল অনিষ্টকারী? উদ্ভিদ জগতের উপকারে আসছে বলেছে, মানে ভালো কাজের জন্য। তার মানে দেখুন, প্রজাপতি ফুলে ফুলে উড়ে মধু খায় এবং সেই সুযোগে ফুলের পরাগ সংযোগে সহায়তা করে। এই সহায়তা করা মানে কি? উপকার করে। তার মানে এখানে দেখুন ফুলের পরাগ সহযোগে, অর্থাৎ পরাগ সংযোগকারী। অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবং আমি বারবার বলছি এই আনসারগুলো কিন্তু অফিসিয়াল আনসার কির অনুযায়ী আমি আনসারগুলো প্রোভাইড করছি, তো 100% অথেন্টিক কারেক্ট আনসার এগুলো আপনারা দেখে যান এবং আপকামিং দিনে আপনারা এই করেই প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের রেজাল্ট ভালো হবে। তাছাড়া আমাদের এই চ্যানেলে 100% এই যে প্রশ্নপত্র যেগুলো দেখাচ্ছি, এইগুলো যে প্যাডাগজি সেকশনটা আছে আমি দেখিয়ে দেবো আপনাদের। এখান থেকে আমাদের পুরো 99% বলতে পারি কমন এসেছে প্যাডাগজি। শুধু একটা প্রশ্ন যেটা আমরা করাইনি এবং এই সিস্টেমে নতুন এসেছিল, এই প্রশ্ন নতুন আসছে, বাকি সবগুলো আমরা করিয়েছি। আমাদের কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পারেন প্রিভিয়াস পরীক্ষার রেজাল্ট আউটের আগেই যখন পরীক্ষা হয়েছিল তখন আমরা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলিয়ে আমরা কমিউনিটি দিয়েছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিও এবং কী প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আদৌ ক্লাস করিয়েছি কিনা না, এই সবগুলো একদম স্ক্রিনশট করে আপনাদের এই ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে দেওয়া আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে। একদম 99% প্যাডাগজি কমন এসেছিল আমাদের দেওয়া থেকে। এবার দেখুন, নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই ক্ষেত্রে শুধু ডাইরেক্ট কারেক্ট আনসার যেটা, এটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এবার কোথায় রয়েছে, এই দেখুন, প্রজাপতি যখন মধু খায়, এই দেখুন একটি বেশ বড় শোষক নল তৈরি হয়েছে। এই নলটা কিন্তু গুটানো থাকে, কিন্তু খাবার সময় নলটা সোজা করে ফুলের মধ্যে ঢুকিয়ে দেয়। খাবার সময় কিন্তু যখন সে খাবার খায় তখন কিন্তু এই নলটা কিন্তু গুটানো থাকে না, খাবার সময় নলটা সোজা হয়ে ফুলের মধ্যে ঢুকে, আর যখন সে খাবার খায় না এই সময় নলটা গুটানো থাকে। এখানে কিন্তু কারেক্ট আনসারের প্যাচ রয়েছে। এখানে বলেছে নিচের কোনটা প্রযোজ্য নয়, তার মানে খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে। আরে খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে না, যখন খাবার খায় তখন খাদ্য শোষক নলটি সোজা হয়ে যায় এবং ফুলের মধ্যে ঢুকে যায় এবং মধু চুষে নেয়। সুতরাং এটা সত্য নয়, তার মানে এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন বলেছে পঞ্জাক্ষী শব্দের অর্থ কী? পঞ্জাক্ষী শব্দের অর্থ কী? এখানে দেখুন দেওয়া আছে, পঞ্জাক্ষী মানে কি? অর্থাৎ অনেকগুলো ছোট ছোট চৌকের সমষ্টি। পঞ্জাক্ষী শব্দের অর্থ হচ্ছে, এখানে দেখুন ডাইরেক্ট দেওয়া আছে, ছোট ছোট চৌকের সমষ্টি। সুতরাং এখানে আমরা দেখে নেব ছোট ছোট চৌকের সমষ্টি, ক্ষুদ্র অক্ষের সমষ্টি, এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 95 কি বলেছে,
নিচের বিবৃতিগুলো পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। আচ্ছা পড়ি। এই আঁশগুলি রঙিন, আর এগুলির জন্য প্রজাপতির ডানার এত বাহার। প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। 1 নম্বর যৌগিক বাক্য, 2 নম্বর এটা বাক্য পরিবর্তনের কথা বলেছে, ঠিক আছে বাক্য। তো বাক্য তো আপনারা জানেনই, আর কি বলবো আপনাদের। কোয়েশ্চন নম্বর 95, এই সরল বাক্য জটিল বাক্য অনেক ক্লাস হয়েছে। এই আঁশগুলি রঙিন, এটা একটা বাক্য। এগুলির জন্য প্রজাপতির ডানার এত বাহার, দুটা বাক্য। মধ্যখানে আর নামক অব্যয় দিয়ে কানেক্ট করেছে, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। এটা হচ্ছে কি বাক্য ভাই? যৌগিক বাক্য। দুটা বাক্যকে একটা শব্দ দিয়ে বা একটা অব্যয় দিয়ে কানেক্ট করা হচ্ছে, দ্যাট ইজ কল যৌগিক বাক্য। আর প্রজাপতি মধু লুটে ডানা মেলে যায়, এটা কোনো কিছু ভেজাল নাই, দ্যাট ইজ কল 1 নম্বর। 2 নম্বরটা সরল বাক্য। তো 1 নম্বরটা যৌগিক বাক্য, 2 নম্বরটা সরল বাক্য, এটা হচ্ছে কারেক্ট আনসার। বাকি এগুলো আমাদের দেখতে হচ্ছে না, ঠিক আছে। তারপর দেখি, ডানা তুলে বসে থাকা প্রজাপতি ডানাগুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? চিত্রিত নকশার সাথে, ফুলের সাথে, নৌকার পালের সাথে, নাকি পাতার সাথে? তো ডানা তুলে বসে থাকা প্রজাপতি ডানাগুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এই দেখুন এখানে কি এখানটায় খাড়াভাবে তুলে দেয় নৌকার পালের মতো করে। তো এই যে প্রজাপতি যখন কোথাও বসে তার ডানাগুলি মুড়ে পিঠের উপর খাড়াভাবে তুলে দেয় নৌকার পালের মতো করে। তো প্রজাপতির পাখনাগুলা কার সঙ্গে তুলনা করা হয়েছে? নৌকার পালের সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? নৌকার পালের সাথে। প্রজাপতির ডানাগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? নৌকার পালের সাথে। প্রজাপতির চোখ তার দেহের কোন অংশে থাকে? এই প্রশ্নটা কনফিউশন ছিল, এবার কনফিউশনটা দূর করবো আপনাদের। প্রজাপতির চোখ দেহের কোন অংশে থাকে? এবার আমরা প্যাসেজে একটু সময় নেব আপনাদেরকে, তারপর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি পুরো ডিটেলস। এখানে দেখুন কোথায় দেওয়া আছে, এই দেখুন, প্রজাপতি হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশ বেশ ভালো করতে লক্ষ্য করতে লাগলো। এই যে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, দেখে নিন। প্রজাপতির হাতে নিয়ে দীপু তার দেহের বিভিন্ন অংশটা ভালো করে দেখতে লাগলো। এই দীপু প্রজাপতির দেহটা কি করে দেখতে লাগলো? খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো, তাই তো? বেশ ভালো করে দেখতে লাগলো, এরই নাম পর্যবেক্ষণ। সে দেখলো, কি দেখলো? ছোট্ট একটা গোল মাথা রয়েছে, তার মাঝারি আকারের বুক রয়েছে, একটা সরু লম্বা পেট আছে, আর এই 3টি অংশ দিয়ে প্রজাপতির দেহটা তৈরি। মাথা থেকে 2টো লম্বা শুঙ্গ বা সুঁয় বেরিয়েছে। শুঙ্গের ডগা একটু মোটা। প্রজাপতি যে ফুল থেকে মধু খায়, সেই ফুলে একটি শুং ঠেকিয়ে কি ফুল কি তার মধু সে বুঝতে পারে। আর শুঙ্গের ঠিক গোড়াতেই তার বড় বড় চোখ। এবার প্রজাপতির চোখ কোথায় থাকে? এখানে বলেছে শুঙ্গের গোড়াতে, শুঙ্গের গোড়াতে, ঠিক আছে। শুঙ্গের গোড়া মানে কি? শুঙ্গের একদম নিচের দিকে, ঠিক আছে। তার মানে শুংটা কোথায় আছে? শুংটা তো তার মাথায় আছে, শুংটা তার মাথায় আছে না? তার মানে আলটিমেটলি তার চোখটা কোথায় থাকলো? চোখটা তার মাথায় থাকলো, ঠিক আছে। জিনিসটা বুঝবেন, কিন্তু কোয়েশনটা একটু পেছিয়ে দিয়েছে। এখানে শুঙ্গের একটু গোড়াতেই বেঁচে, সিংহের গোড়া বলেছে, কিন্তু অপশনে দিচ্ছে শুঙ্গের ডগায়। এখানে গোড়া এবং ডগা দুটা কিন্তু একদম কনফিউশনিং ওয়ার্ড। যদিও অপশনে শুঙ্গের গোড়া থাকতো তাহলে ঠিক আছে, শুঙ্গের গোড়া। কিন্তু আমরা দেখব অপশনে শুঙ্গের ডগা নেই, শুঙ্গের গোড়া নেই, শুঙ্গের ডগা রয়েছে। তো শুঙ্গের গোড়া মানে শুঙ্গের একদম নিচের দিক, শুঙ্গের একদম নিচের সাইড। তো যেহেতু নিচের সাইড, আচ্ছা ধরে নিন এটা একটা প্রজাপতি, এটা একটা প্রজাপতি। তো প্রজাপতির এটা হচ্ছে মাথা, তো মাথা, এটা হচ্ছে শুং, ঠিক আছে, শুং, এটা শুং। আর এটা হচ্ছে কি শুঙ্গের একদম নিচের দিক। এখানে বলেছে কি সিংহের ঠিক গোড়াতেই দুটা চোখ। এই যে শুং, এই শুংটা হচ্ছে এখানে, আর এখানে তার চোখ রয়েছে। তো এই চোখটা কি রয়েছে? তার মাথার উপরে রয়েছে, তাই তো? সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কি? মাথার উপরে ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্নটা কিন্তু অনেক কনফিউশন ছিল, এবার আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। ঠিক আছে, মাথার উপরে, ঠিক আছে। তো এবার দেখুন, দীপু প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করলো, কীভাবে দেখলো? আগে বলেছিলাম, প্রশ্ন আছে, দেখে নিন মনোযোগভাবে। ফুল অর্থের সঙ্গে সম্পর্কিত নয় কোনটা? নিচের কোন শব্দটার অর্থ ফুলের সঙ্গে সম্পর্কিত নয়? তো পরাগস্থলী বলতে ফুলের সঙ্গে বোঝায়। পরাগ সংযোগ, পরাগ কেশর, এই সবগুলো ফুলের সঙ্গে সম্পর্কিত, কিন্তু 1991 পরাগত শব্দটা কিন্তু ফুলের সঙ্গে সম্পর্কিত নয়। তারপর আমরা কবিতায় চলে আসলাম। 100 থেকে 105 আমরা কবিতা দেখব কয়েকটা প্রশ্ন। এখানেই কবি কি চাইতেন? কবিতার প্রশ্নগুলা। এখানে কবি কি চাইতেন? বৃহৎ বসুন্ধরার মাঝে নিজেকে ব্যক্ত রাখতে, প্রবাসের বিলাসবহুল জীবনে মেতে উঠতে, স্বদেশের এক টুকরা ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে, নাকি স্বসাগ্রার ধরণীতে খ্যাত হতে।
তো কোয়েশ্চন নাম্বার 100-এর যদি কারেক্ট আনসার দেখি, এখানে দেখুন কবি কি বলেছেন, আর কয়েকদিন এই পরবাস কত হাজার মাইল দূরে, পকেটে রাখা চিরুনি থেকে কার চুলের গন্ধ পাই, আমাকে আর বনের বাঘ খায় না তেমন মনের ভাগ মুখে খায়, 2 মাস হলো কয়েকদিন অনেক রাত জোয়ার ভাটা অর্থাৎ কবির এখানে দেশপ্রেমের কথা বলা হচ্ছে। কবি এখানে তার স্বদেশকে অনেক মিস করেছেন, তাই আর কত, এখানে একটা ক্লিয়ার জিনিস দেখুন, আর কতদিন পরবাস, পরবাস মানে কি কবি বিদেশে বসবাস করেছেন। তো যেহেতু তিনি বিদেশে বসবাস করেছেন তাই স্বদেশের জন্য ওনার মনটা ব্যাকুল হয়ে গেছে, তাই উনি স্বদেশের কথা বলেছেন। এখানে একটা শব্দে কিন্তু আমরা সম্পূর্ণ কবিতাগুলো পেশ বুঝতে হবে। তো এখানে স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে তিনি এই কবিতাটা লিখেছিলেন বা কবি চাইছেন। এখানে প্রথম লাইনে দেখেছি পরবাস, পরবাস মানে বিদেশ, বিদেশে ওনার অশান্তি লাগছে, তাই সেই দেশের নিজের স্বদেশের একটু ভালোবাসা পাওয়ার জন্য তিনি ব্যাকুল। তারপর দেখি কবি মানসিক যন্ত্রণার কারণ হিসাবে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়, কোয়েশ্চন নাম্বার 101, কোন কারণটা এখানে সঠিক নয় 101। তো সংস্কৃতি, স্বদেশ সংস্কৃতি, বিচ্ছিন্নতা বোধ, দীর্ঘদিন আপনজনের অদর্শন। ইয়াস, এই কবি এখানে বিদেশে আছেন, যখন বিদেশে আছেন তখন তিনি নিজের দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন আছেন, ঠিক আছে। তো কারণ নিজের দেশে যাননি, তো নিজের দেশের সংস্কৃতি থেকে একটু বাইরে রয়েছেন। দীর্ঘদিন আপনজনের অদর্শন, অনেকদিন যেহেতু নিজের দেশে নাই, তাই ওনার নিজের যারা আপনজন রয়েছে সবগুলা দেশে রয়েছে, ওদের সঙ্গে তিনি দেখা করতে পারেননি, তাই ওদেরকে দেখতে পাচ্ছেন না, এটাও ঠিক আছে। প্রবাসের প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি, ঠিক আছে। তো প্রবাসের প্রেমহীন সম্পর্কের অতৃপ্তি, তো প্রবাসে রয়েছেন, এখানে প্রেম ছাড়া রয়েছেন, কার সঙ্গে প্রেম করবেন, প্রেমিকা তো বাড়িতে রয়েছে কবির, তাই তো, প্রেমিকা তো স্বদেশে দেশে, উনি তো এখানে একা, ঠিক আছে। তাই প্রবাসে তিনি প্রেমহীনভাবে জীবন কাটাচ্ছেন, এটাও শুদ্ধ। কিন্তু এখানে সঠিক নয়, কোনটা সঠিক নয় হচ্ছে প্রবাসী বিলাসবহুল জীবনযাত্রার আত্মতৃপ্তি। প্রবাসে তিনি বিলাসবহুলভাবে দিন কাটাচ্ছেন, এটা সত্যি নয়, তিনি প্রবাসে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখুন আটটু ক্লিয়ার দেওয়া আছে, দেখুন একটুখানি আকাশটাই ভালোবাসার, নিজের ঘর কি হবে এত বড় বসুন্ধরা, এই স্বদেশের একটুকটা ভালোবাসা বলেছিলাম না, এটাও কিন্তু এটা ইঙ্গিত দেয়, ঠিক আছে। সুতরাং এখানে প্রবাসী তিনি বিন্দাস দিন যাপন করছে সেটা আমরা বলতে পারি না। নেক্সট দেখি, নিচের কোনটি বসুন্ধরার সমার্থক শব্দ নয় 102। তো এটা একটু কনফিউশন ছিল, তো এবার এটা শিওর আনসার হয়েছে, এটা কারেক্ট আনসার হচ্ছে ভূতল। নিচের বসুন্ধরার সমার্থক শব্দটা ভূতল হবে কারেক্ট আনসার। বসুধা, বিশ্ব, পৃথিবী, এই সবগুলো হচ্ছে বসুন্ধরার সমার্থক শব্দ, এবং ভূতল এখানে বসুন্ধরার সমার্থক শব্দ নয়, অ্যাজ পার অফিসিয়াল আনসার কি অবজারভেশন। কবিতাটির মূল বিষয় কি, কবিতাটির মূল বিষয় কি ভাই, 103 আমরা একটু দেখেছিলাম। তো প্রবাসবাসের মানসিক যন্ত্রণা, এক লাইনে দেখেছিলাম যে প্রবাসবাসে কবি মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। এই যে দেখুন, সহ্য করা কঠিন এ পরবাস, এখানে একটা লাইন দেখুন, সহ্য করা কঠিন এ পরবাস, অর্থাৎ তিনি পরবাস সহ্য করতে পারছেন না, অর্থাৎ তিনি বিদেশ অর্থাৎ প্রবাসবাসীর তিনি কি করছেন, মানসিক যন্ত্রণা ভোগ করছেন। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার। পরবাস কি পদ, ক্রিয়া, অব্যয়, বিশেষ্য নাকি বিশেষণ, 104। তো এটা কারেক্ট অ্যান্সার হবে পরবাস 104। যদি দেখি তাহলে পরবাস এটা একটা বিশেষ্য পদ, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। 105, সংজ্ঞা শব্দটির দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 105। একটু দেখি তো কোনো ক্লু পাই কিনা না। 105 সংজ্ঞা, দুমাস আমি দেখিনি তোমায়, তোমার খোলা কোমর গঙ্গা, দারুণ গাড়ি, দারুণ বাড়ি, দারুণ সব মেয়ে, তার ভিতরে ঘুমিয়ে পড়ি, রাত্রি ফেরের সংজ্ঞা, ঠিক আছে। অর্থাৎ তিনি রাত্রে যে একটা অবজ্ঞাভাবে রাত্রে তিনি শুয়ে যান, অর্থাৎ রাত্রে ওনার কী হয়, চৈতন্য পেয়ে যায়, ঘুম এসে যায়। সুতরাং এখানে বলেছে চৈতন্য ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা এবার দেখবো প্যাডাগজির প্রশ্ন। দেখুন প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের কিন্তু কমন এসেছিলো ভাই, 100% বলেছি। একটা প্রশ্ন খালি আমাদের দেওয়া থেকে আসেনি, তো কোনটা আমাদের দেওয়া থেকে আসেনি এটাও আপনাদের আজকের ক্লাসে আমি এবারে বলবো, কারণ এটা এবার নতুন সিস্টেম চালু হচ্ছে, এটা রেজিস্টার নিয়ে কি একটা প্রশ্ন এসেছিলো, তো এটা কিন্তু আমাদের পড়ানোর বাইরে ছিল। আর বাকি সব প্রশ্ন, যতগুলো প্রশ্ন সবগুলো 100%, 99% কমন। মাতৃভাষা ভিত্তিক বহুভাষাবাদ তত্ত্ব বলতে আমরা কি বুঝি, কোয়েশ্চন নাম্বার 106। কারেক্ট আনসার কী হবে, আপনারা কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট বক্সে আইডিয়া করুন তো ভাই।
কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারগুলো দেওয়ার চেষ্টা করুন। 106। সব শিশুরা তাদের মাতৃভাষা ভিত্তিক বহু ভাষাবাদ, মানে মাতৃভাষা থাকবে সঙ্গে মাল্টিল্যাঙ্গুয়েজ থাকবে, এটা কোন জিনিসটা সমর্থন করে? সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজি মাধ্যমে। ও মাই গড, ওয়াও! সব শিশুরা ইংরেজি মাধ্যমে বিদ্যালয় শুরু করে, কেটে দিন। সব শিশুরা প্রথমে হিন্দি ভাষা পড়ে। আরে ভাই, আমি বাংলা পড়ে বড় হলাম আর এখন হিন্দি কোথা থেকে চলে আসলো, কেটে দিন। সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যের ভাষার মাধ্যমে। তার মানে আমি বর্তমানে আসামে আছি, আমার আসামের রাজ্যিক ভাষা হচ্ছে অসমিয়া। তার মানে কি আমি আসামিজ দিয়ে কি আমার পড়াশোনা শুরু করি নাকি? মোটেই না, আমি তো বাংলা দিয়ে শুরু করেছিলাম। এটা ক্যান্সেল। তো আলটিমেটলি কারেক্ট আনসার 3টা অপশন কেটে দিল। এলিমিনেশন মেথড আমি অ্যাপ্লাইলাম। অপশন নাম্বার 3 কারেক্ট। অপশন নাম্বার 3তে কী লেখা আছে সেটা আমি পড়লামই না, কিন্তু কারেক্ট আনসার হলো। 3টা অপশন যেহেতু কেটে গেল, তার মানে একটা তো বাজবে রে ভাই, আর যেটা বাজবে সেটাই তো কারেক্ট আনসার হবে। আর কী ভাবছেন ভাই? তো দেখে নিই আমরা, অপশনগুলো জানার প্রয়োজন আছে তো, পরবর্তী সময় আমাদের এক্সামে কাজে লাগবে, তাই তো। সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহভাষার মাধ্যমে। বড়িয়া কোয়েশ্চন। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা বা তথ্য, মানে বহু ভাষা আমরা আরও অন্য ভাষা শিখব, কিন্তু আমরা বিদ্যালয় কার্য শুরু করব, অর্থাৎ প্রাথমিক স্তর বা প্রাক প্রাথমিক স্তরের শিশুদেরকে আমরা কি করব, মাতৃভাষা বা গৃহের ভাষাগুলো শেখাবো। সেটা বারবার কনসেপ্টের ক্লাসে আপনাদেরকে বলা হয়েছে, এমসিকিউ সলভ করতে সময় বলা হয়েছে। আচ্ছা, পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি সম্পর্কে নিচে পদ্ধতিগুলির মধ্যে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করুন। এখানে ভুল কোনটা রয়েছে সেটা চিহ্নিত করতে হবে, ভুল চিহ্নিত করতে হবে। এখানে স্ক্যানিং এবং স্কিমিংয়ের কথা বলা হয়েছে। 107। আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তরদানে অধিক সহায়ক। আলতো পাঠ মানে কি? স্কিমিং মানে আমি পাতলা পাতলা পড়ে গেলাম। আলতো পাঠ মানে কি ভাই? স্কিমিং মানে আমি পাতলা পাতলা পড়ে গেলাম, মোটামুটি একটা পড়লাম, বুঝলাম, বা শেষ, পূর্ণ বিচারের জন্য উপযুক্ত। আর পুঙ্খানুপুঙ্খ পাঠ মানে স্ক্যানিং করা। তো স্ক্যানিং করলে আমি একটা বিশেষ প্রশ্নের উত্তর দিতে আমি সক্ষম হই। কারণ মানে কি, আমি তো খুঁজছি এই প্রশ্নটা। আরে তুমি পেপারে কাটিংটা পড়ছো, দেখো তো আমার সম্বন্ধে কি লিখেছে, ঠিক আছে? তো আমি যেহেতু সম্পূর্ণ পেপারের মধ্যে ওই ব্যক্তিটির কথা খুঁজছি, তার মানে ব্যক্তিটাকে বলতেই পারবো তো যে ভাই আপনার কথাটাই বলেছে, ঠিক আছে? আর যদি পেপার পড়ি সম্পূর্ণ, আমি যদি স্কিমিংয়ের মাধ্যমে যদি পেপারটা পড়ি, আচ্ছা পেপারে কি দিয়েছিল রে? পেপারে ওই দিয়েছে, ওই খবর, মোটামুটি তাকে একটা রাফ আইডিয়া বলে দিলাম। 100% কিন্তু কোনো কিছু বলতে পারবো না, হয়তো এক দুটা বলতে পারবো, যেট ইজ কল স্কিমিং। তো এটাও শুদ্ধ, ঠিক আছে? আলতো পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় পাঠের মাধ্যমে দ্রুত চোখ বাড়ানোর প্রয়োজন। ইয়াস, স্ক্যানিং এবং স্কিমিং দুটাতে কিন্তু আমরা দ্রুত পড়ি, ঠিক আছে? স্ক্যানিংটা আমরা দ্রুত পড়ি, স্কিমিংটাও দ্রুত পড়ি, ফাস্ট পড়ি, কোনো ব্যাপার নেই। আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যের সন্ধানে, ঠিক আছে? এটা মানে নিলাম। কিন্তু আলতো পাঠটা গভীর পাঠের অতিরিক্ত এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত। এটা ভুল, এটা ভ্রান্ত মন্তব্য। এটা শুদ্ধ উচিত ছিল যে আলতো পাঠটা ভাষা পাঠ। আলতো পাঠ মানে ওই যে স্কিমিংটা হচ্ছে একটু পাতলা পাতলা পড়ে নিলাম আলতো পাঠটা, আর স্ক্যানিংটা হচ্ছে অতিরিক্ত পাঠ, এটা মনোযোগ সহকারে কিছুটা পড়ে নিলাম, ঠিক আছে? স্ক্যানিং একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে পড়লাম, ঠিক আছে? মানে কী আছে ডিটেলসগুলো খুঁজে বের করতে হবে। তো সুতরাং এই ক্ষেত্রে আলতো পাঠ মানে কী হবে? ভাষা পাঠ হবে, এটা পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠ নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। এখানে ভ্রান্ত বলেছে, তাই আমরা ভ্রান্ত আইডিয়াটা বের করে দিলাম। নেক্সট দেখি, যখন শিশুরা তার চারপাশের বস্তু ঘটনা সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? 108। ধরে নিন এই প্রশ্ন যদি আমরা বোঝাতে যাই, তো ধরে নিন আপনার কাছে, আপনার ঘরে একটা শিশু আছে, আপনার ঘরে একটা জিনিস দেখলো, দেখার পর বললো বাবা ওইটা কী? আরেকটা জিনিস দেখলো, মা ওইটা কী? আরেকটা জিনিস দেখলো, মা ওইটা কী? মা ওইটা দিয়ে কী হয়? বাবা ওইটা দিয়ে কী করা হয়? ভাই ওইটা দিয়ে কী করা হয়?
এই যে বাচ্চাটা যে আপনাকে প্রশ্ন করছে, ওই প্রশ্ন করছে তার মানে কী হচ্ছে, প্রশ্নের মাধ্যমে তার ভাষা ব্যবহার করছে। আর এই ভাষাটা সে কেন ব্যবহার করছে, সে ইনকোয়ারি করতে জানতে চাইছে, বুঝতে চাইছে, অনুসন্ধান করতে চাইছে যে জিনিসটা কি, সে ইনকোয়ারি করতে চাইছে, ইনকোয়ারি বেসড, সে বুঝতে চাইছে, অনুসন্ধান করতে চাইছে। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অনুসন্ধানমূলক। মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির মধ্যে সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় স্থানে উপস্থিত নয়? 109। আমি এখানে নেই, একটা জিনিস বুঝুন, মানুষ্য ব্যবহৃত ভাষার, মানুষরা ব্যবহার করে যে ভাষা, এই ভাষার বৈশিষ্ট্যগুলির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময়ে বা স্থানে উপস্থিত হয়। যেন আমি এখানে নেই, আমি এখানে অনুপস্থিত, আপনারা দুজন আমার কথা বলছেন, ঠিক আছে। আপনি নেই, ধরে নিন আপনি, এই যে হ্যালো হ্যালো মিস্টার, মিসেস, আপনাকে বলছি যে ভিডিও দেখছেন, হ্যালো আপনাকে বলছি ভাই, ইয়েস আপনাকে, এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, ঠিক আছে, আপনি তো এখন আমার কাছে নেই, আমি আপনার কথা অন্য একজনকে বলছি আপনার অনুপস্থিতিতে। তো এই বৈশিষ্ট্যটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি। আপনি এখানে নেই কিন্তু আমি আপনার কথা বলেছি, এটাকে বলা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে ভাই। নেক্সট দেখি, নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন হিসাবে বিবেচিত নয়? উপলব্ধিমূলক পঠন হিসাবে বিবেচিত নয় নিচের কোনটা? 110। ঘটনা অথবা ধারণার ক্রম সংগঠিত এবং মূল্যাঙ্কিত করা, সেটা একটা পঠন হবে আমাদের। একটি এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ, যা যা পড়তে পেরেছি সবগুলা যদি মনোযোগ অর্থাৎ মনে রাখতে পারি, সেটা আমার পঠন, অর্থাৎ রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। পরবর্তী বিষয়ের অনুমান করা, আমি যে পড়লাম, এতটুকু পড়লাম, তারপরে গল্পের মধ্যে কী হতে পারে এটা আমি অনুমান করতে পারবো। কিন্তু স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান, এটা উপলব্ধিমূলক পঠনের ক্ষেত্রে নয়। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে, যখন আমি রিডিং পড়া শিখছি তখনের ক্ষেত্রে সেটা গুরুত্ব প্রদান দিব, কিন্তু উপলব্ধিমূলক পঠনে কিন্তু আমার এই দক্ষতাটা কাজে আসবে না। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বতন্ত্র অক্ষর এবং বর্ণের উপর গুরুত্ব প্রদান। 110, কোয়েশ্চন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় ভাষা শিখনে ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয় কোনটি? দ্বিতীয় ভাষা যখন শিখবো আমরা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয় বলেছে। তো তার মানে কোনগুলো বৈশিষ্ট্য সেগুলো আগে আমায় খুঁজে বের করতে হবে। ভাষার ভূমিকায় চাইতে ভাষা গঠনে অধিক গুরুত্ব দেয়, ঠিক আছে। ব্যাকরণ কী হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে তার এগ্রিমেন্ট, এটা কিন্তু সবসময় বজায় রাখে, তাই তো। সুতরাং এই ক্ষেত্রে ভাষার ভূমিকা যেতে ভাষা গঠনে সে কী করবে? অধিক গুরুত্ব দেবে। প্রথম এবং দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মাবলীর তুলনা করা, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার মধ্যে নিয়মাবলী বেশ কম আছে তো, তাই তো। কেমন বেশ কম আমি বলে দেই, যদি আমি বাংলায় বলি, প্রথম ভাষা হচ্ছে আমার বাংলা, বাংলায় যদি বলি যে আমি ভাত খাই, প্রথমে সাবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর ভার্ব হবে। আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ভাত, ভার্ব হচ্ছে খাই। তো যদি প্রথম ভাষায় যদি আমি বলি, তাহলে আমার প্রথমে আসবে কর্তা, তারপর আসবে ক্রিয়া, তারপর আসবে অবজেক্ট, তারপর আসবে ক্রিয়া, তাই তো। যদি আমি ইংলিশে যাই, অর্থাৎ দ্বিতীয় ভাষা আমার ইংলিশ ধরে নেই, যদি ইংলিশে যাই তাহলে আই ইট রাইস হবে, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। এগ্রিমেন্টটা বদলে গেল কিনা? না, বদলে গেল নিশ্চয়। সুতরাং এই দেখুন, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার মধ্যে তুলনা, এটাও তো সত্য, এটা তো একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মাবলী শিখানো অভ্যাস, তো দ্বিতীয় ভাষার ব্যাকরণের দিকে অভ্যাস করাতে হবে, এটাও কারেক্ট। তো কারেক্ট আনসার এখানে বৈশিষ্ট্য নয় কোনটা বলেছে? নয় হচ্ছে অপশন নাম্বার 1। দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মাবলীর তুলনা করা। দুটি ভাষার আমরা ব্যাকরণ নিয়মাবলীর তুলনা করতে পারি না, প্রত্যেকের সংযোগ স্থাপন হয় না এবং দুটি ভাষার ব্যাকরণ তুলনা। শেষ, বেজাল বাট্টি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি,
ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার পরবর্তী প্রশ্ন, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ভাই। এবং আজকে শেষ নয়, পরবর্তীতে আমরা এই প্রশ্ন নিয়ে আরও ডিসকাস করব, পুরো ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে টপিক নিয়ে নিয়ে এক একটা প্রশ্ন নিয়ে এক একটা টপিক আমরা আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যায়। শুধু সাথে থাকুন। একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করবেন। এটি কিসের উদাহরণ? কোয়েশ্চন নাম্বার 112। একজন শিক্ষিকা তার দেওয়া একটা অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা, একজন শিক্ষিকা কি করলেন, একটা শিক্ষিকা একজন ছাত্র যখন তার অভিজ্ঞতা ভিত্তিক উত্তর দেবে তখন উত্তরটা লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া যখন আমরা জিজ্ঞাসা করব, এটা যে আমি তোমাকে যে অভিজ্ঞতা দিয়েছিলাম, তোমাকে যে জিনিসগুলো বলেছিলাম তোমার মনে আছে তো, যদি কেউ জিজ্ঞাসা করে বা যদি লিখো তাহলে কি করে লিখবে? তো এই যে সময়টা বা এই যে চিন্তনটা, এটাকে আমরা কি বলতে পারি? 112 নম্বর প্রশ্ন। তো এটাকে আমরা বলবো মেটাকগনিশন। এই দেখুন ভাইগোটস্কি চলে আসলো ভাই। নিম্নে প্রদত্ত ক্রেশনের তথ্য প্রকল্পগুলির কোনটি ভাইগোটস্কির জেডপিডির সদৃশ? তো আমাদের বাংলা ভাষাতেও কিন্তু ভাইগোটস্কি লাগবে, তারপর পিয়াজে লাগবে, নম চমস্কি লাগবে। এই তিনজন আমাদেরকে জানতেই হবে, আর জানি বা না জানি আমাদের পিয়াগেট, ভাইগোটস্কি এবং নম চমস্কি এই তিনজনকে আমাদের কিন্তু জানতেই হবে, সেটা মাথায় রাখুন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোনটি হবে ভাই? একটু বলুন তো। 113 জেডপিডি হচ্ছে ইনপুট হাইপোথেসিস। জেডপিডি কি করে? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টে কি করে? যখন আমি পারি না, যখন আমি পারবো না, তখন এই জেডপিডি কি করে? আমাকে সাহায্য করে দেয়, আমাকে পারতে সাহায্য করে দেয়, একটু হেল্প করে দেয়, কেউ হেল্প নিলে আমি পেরে দিই। ঠিক আছে, সেটাই তো। তো ইনপুট হাইপোথেসিস মানে এটাই। একটু সমস্যা হচ্ছে যেখানে একটু তথ্য যদি একটু অন্তর্ভুক্তি করে দিই তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল? কোয়েশ্চন নাম্বার 114। তো এটা কারেক্ট আনসার হবে প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর এবং বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পসমূহ পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? প্রশ্নটা আবার পড়ি। নিচের কোন পঠন দক্ষতা, নিচের সবগুলো কিন্তু পঠন দক্ষতা, তো কোন পঠন দক্ষতাটা অর্জনের শুরুতে অক্ষর এবং বর্ণমালার পরিবর্তে আমরা যদি শব্দ এবং ছোট গল্প ব্যবহার করি তাহলে এটাকে যুক্তিসম্মত মনে করে না? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, 115-এর 3 হবে কারেক্ট আনসার। প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে, এটা কিন্তু আমাদের মানাবে না। ভাষা এবং উপভাষার ক্ষেত্রে ভাষাতাত্ত্বিক দিক দিয়ে সঠিক কোনটা? ভাষা এবং উপভাষার ক্ষেত্রে ভাষাতাত্ত্বিক দিক দিয়ে সঠিক কোনটা? 116 যদি দেখি, ভাষা এবং উপভাষার মধ্যে একটা সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক কোনো পার্থক্য নাই। ভাষাতাত্ত্বিক কোনো পার্থক্য নাই, ঠিক আছে। লিপি, ভাষা এবং উপভাষার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। এটা হচ্ছে ভাষা এবং উপভাষার মধ্যে সঠিক কারেক্ট আনসার। বীরা একটি 7 মাসের শিশু, সে এখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে। এটা ডাইরেক্ট প্রশ্ন আমরা করেছিলাম আপনাদের। নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করেছে? এই কুইং, বেবলিং এই ধরনের, তারপর ফোনেমস, তারপর লিঙ্গুইস্টিক স্পিচ, এই সবগুলো আমরা করেছিলাম। কুইং কবে করে, বেবলিং করে করে, এটা অনেক ক্লাসে বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 117-এর প্রশ্ন হবে বেবলিং। যখন 7 মাস হবে,
আর যখন 7 বা 6 সপ্তাহ হবে তখন হবে কুইং। ঠিক আছে ভাই। প্রোডাক্টিভ ভোকাবুলারি মানে কি? উৎপাদনমূলক শব্দ তালিকা। 118 যে শব্দগুলি আমরা লিখনে এবং প্রোডাক্টিভ স্কিল। তো প্রোডাক্টিভ স্কিল মানে কি? রাইটিং এবং স্পিকিং। তো রাইটিং এবং স্পিকিংকে আমরা কী বলবো? প্রোডাক্টিভ। তো সুতরাং এই ক্ষেত্রে হবে লিখন এবং বাচনে ব্যবহার করি, এটা হচ্ছে প্রোডাক্টিভ। আর যদি বলা হয় প্রোডাক্টিভ মানে কি হচ্ছে, প্রোডাক্টিভের আরেকটা ছিল রিসিপটিভ। যদি রিসিপটিভ থাকতো তাহলে কী হতো? রিডিং এবং লিসেনিং। ঠিক আছে ভাই। রিডিং এবং লিসেনিং হচ্ছে আমাদের কি রিসিপটিভ, আর দিয়ে আমরা ডিনোট করি, আর এটা হচ্ছে প্রোডাক্টিভ, পি দিয়ে আমরা ডিনোট করি। নেক্সট দেখে নেওয়া যাক। কোনটি নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্র বা এলইডির সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? কোয়েশ্চন নাম্বার 119। ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ, সেটা এলইডিতে লাগবে। ভাষা ব্যবহার করবে, এলইডি লাগবে। এলইডি মানে কি? ল্যাঙ্গুয়েজ একুইশন, যেটা শিশুরা জন্মকালে জন্মসূত্রে যেটা পায় অ্যাজ পার অবজারভেশন বা অ্যাকর্ডিং টু নম চমস্কি হিসেবে বলতে পারি যে এলইডি মানে কি? শিশুরা জন্মসূত্রে তাদের মধ্যে ডিভাইস থাকে যেটাকে বলা হয় এলইডি। তো এটা ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশের একটা অংশ। ঠিক আছে, বুঝতে পারলাম। প্রথম ভাষা শিখছে, 4-5 বছরের সংক্ষিপ্ত সময়কালে শিশুরা ভাষা অর্জন। ঠিক আছে, কিন্তু অলঙ্কৃত ভাষা শিখে। অলঙ্কৃত ভাষার সঙ্গে কিন্তু এলইডির কোনো সম্পর্ক নেই। সুতরাং কারেক্ট আনসার অলঙ্কৃত ভাষা। 119। 120 এবং আজকে লাস্ট কোয়েশ্চন। একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স্বয়ের উচ্চারণ পৃথক। একটা সমভাষী জনজাতি রয়েছে, সমান ভাষাভাষী জনজাতি। ঠিক আছে, কিছু ব্যক্তি রয়েছে, দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দুটা দল রয়েছে। তাদের এক দলে কী করে এই স্বয়ের উচ্চারণ একভাবে করে, আরেক দলে এই স্বয়ের উচ্চারণ, অর্থাৎ দুটা যে জনজাতি আমরা বলতে পারি, দুটো উপজাতি, তো দুই উপজাতি কিন্তু স্বয়ের উচ্চারণটা দুইভাবে করে এক কথায়, বা ভিন্ন জনজাতিরা ভিন্নভাবে স্বয়ের উচ্চারণ করে। এটার মূল কারণ কি, বা এটা কিসের উদাহরণ যদি বলি, তাহলে এটা কারেক্ট আনসার হবে সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক যে বৈচিত্র্য রয়েছে, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রত্যেকটা সমাজের এক একটা ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য আছে, একটা বৈশিষ্ট্য আছে, যার কারণে এই উচ্চারণগুলো ব্যতিক্রম হয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। আজকে আমরা আলোচনা করলাম 14 ডিসেম্বর 2024 পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর সবগুলো প্রশ্ন আমরা ডিসকাস করলাম। 30টা প্রশ্ন 14 ডিসেম্বর 2025 হয়ে যাওয়া প্রশ্নপত্র। তো পরবর্তীতে আমরা আরও এই ধরনের অন্যান্য ক্লাস নিয়ে আসবো আপনাদের সঙ্গে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।